বেশ কিছুক্ষণ বাবার ছবিটা হাতে নিয়ে চুপ করে বসেছিল সুজয়। ছবিটাতে বাবার সাথে সুজয় দাঁড়িয়ে রয়েছে। ছবিটা গ্র্যাজুয়েশন পাশ করার পরে তোলা। এটাই বাবার সাথে সুজয়ের শেষ ছবি। সুজয়ের বাবার বাঁ হাতটা সুজয়ের কাঁধে আলতো করে রাখা। সুজয় তার বাবার মতো কোনো দিক দিয়ে লম্বা নয়। তার বাবার হাইট কত হবে, 6 ফুট। বাড়িতে কোনোদিনই তাদের সাথে সেভাবে দূরত্ব বজায় রাখেনি সুজয়ের বাবা, বরং বেশ একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল বাবার সাথে সুজয় আর তার দিদির। সুজয় আর তার দিদি যে কোনো ব্যাপার নিয়ে তাদের বাবার সাথে আলোচনা করতে বাধ্য না তাদের, যেটা সত্যি সোজা ভাষায় বুঝিয়ে দিতেন। ফস করে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সুজয়ের। বাবার ছবিটা খবরের কাগজে সাবধানে মুড়িয়ে পায়ের কাছে রাখা বাক্সটাতে আস্তে করে রেখে দিল সুজয়। দেয়ালের ঘড়ির দিকে তাকালো সুজয়। 12টা 10। বেশ রাত হয়েছে। চোখ দুটো জ্বালা জ্বালা করছে সুজয়ের। ক্লান্ত বলে নয়, বরং তার মা সন্ধ্যায় যখন এসে বলল যে মামা কোনো টাকা দিয়ে সাহায্য করতে পারবে না, সেটা শুনে হাও মাও করে কেঁদে ফেলেছিল সুজয়। এই বাড়িটাকে কিভাবে বাঁচাবে ভাবতে পারছিল না সুজয়। সব শেষ, আর কোনো আশা নেই। এতদিনকার স্মৃতি জড়ানো এই বাড়িটা আর তাদের থাকবে না। উফ, ভাবতে মাথাটা ঝিমঝিম করছে যেন সুজয়ের। সুজয় শুনেছে তার মাকে বিয়ে করে তার বাবা যখন নিয়ে এলো এই বাড়িতে, তখন দাদু বেঁচে ছিল। সুজয়ের মাকে কন্যা স্নেহে টেনে নিয়েছিলেন বুকে। সুজয়ের মা ছোটবেলা থেকেই বাপ মা মরা, ভাইয়ের কাছে বড় হয়েছেন, তাই সুজয়ের দাদু তার মাকে পিতৃস্নেহ দিতে ভুলেননি। সুজয় তার মার মুখে শুনেছেন যতদিন বেঁচে ছিলেন ততদিন তার মাকে একটু বেশি প্রশ্রয় দিতেন সব ব্যাপারে, ছেলের থেকেও বেশি। তাই তার মায়ের চাকরি করতে যাওয়াকে কখনো খারাপ চোখে দেখেনি সুজয়ের দাদু। হঠাৎ করে একদিন সুজয়ের দাদু মারা গিয়েছেন। কিছুদিন পর উকিল এসে তার দাদুর করে যাওয়া উইল পড়ে শোনাচ্ছিল। তখন সেখানে দেখা গেল দাদু এই বাড়িটা সুজয়ের মায়ের নামে লিখে দিয়ে গেছে। আজ সেই বাড়ি তাদের হাত থেকে চলে যাওয়ার পথে। কি কপাল তাদের! সুজয়ের মা তো প্রায় না খাওয়া ভুলেই গেছে। আর সপ্তাহখানেকের মধ্যে এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে সুজয়দেরকে। বাড়ির হাল সুজয়েরই ধরার কথা, কারণ তার দিদি বরাবরই ইচ্ছা ইয়ার স্টাডি কমপ্লিট করে বিদেশে চলে যাবে চাকরির সূত্রে। কিছুদিন এখানে ইন্টার্নশিপ করবে, তারপর বিদেশে বাড়ি দেবে। তার দিদির অনেক সুবিধা নিজেকে তৈরি করতে হবে সুজয়ের। কিন্তু সুজয়ের বাবা মা দুজনে কোনোদিন চায়নি তাদের মেয়ে বাড়ির বাহিরে দূরে কোথাও যাক। তবে সুজয়ের কাছে তার দিদি চুপি চুপি বলতো, ভাই দেখিস, আমি একটা ভালো চাকরি পাই ঠিক কেটে পড়বো। কে থাকবে এই পোড়া দেশে? কি আছে এখানে? বরং বাহিরে অনেক সুযোগ। আর যদি দেখি ভালো লাগছে না, ফিরে আসবো তখন। কি বলিস? আর তুই তো আছিস বাবা মায়ের সাথে, আমার চিন্তা কিসের? কি বলিস ভাই? সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ কি যে হয়ে গেল গত বছর। জীবনের সবকিছু উলট পালট করে দিয়ে গেল সুজয়ের। সুজয়ের বাবা অফিস গিয়েছিলেন প্রতিদিনকার মতোই সকালে। তার মাও তার পরপরই বেরিয়ে গিয়েছিল। বাড়িতে সুজয় আর তার দিদি কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই ফোন এলো সুজয়ের বাবা হার্ট অ্যাটাক করেছে। তারপরে সুজয়ের বাবা মারা যান। মার জমানো টাকা ছিল, তা দিয়েই খানিকটা চললো কিছুদিন। আত্মীয় স্বজনরা এসে পাশে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে একসময় সবাই যে যার কাজে ফিরে গেল। পড়ে রইল শুধু তারা তিনজন, মা, দিদি আর সুজয়। আর তাদের এই বাড়িটা। নিজেদের সমস্ত ইচ্ছা বিসর্জন দিয়ে আরো বেশি করে কাজে ঝাঁপিয়ে পড়েছিল সুজয়ের মা। সুজয়ের বাবার মৃত্যুর পর জানা গেল যে তার বাবা বাজারে বেশ কিছু লোন রয়েছে। আস্তে আস্তে পাওনাদারদের চাপ বাড়তে লাগলো। শেষে সুজয়ের মা এই বাড়িটা ব্যাংকে রেখে দিয়ে কিছু লোন নিয়ে সমস্ত পাওনাদারের ধার শোধ করে দিল। বাড়ির দরজায় পাওনাদারের করা নাড়া বন্ধ হলো। মোটামুটি সুজয়ের মায়ের যা মাইনে ছিল তাতে ব্যাংকের টাকা মিটিয়ে সংসার চালিয়ে দিচ্ছিল তার মা। সুজয় একটা পার্ট টাইম কাজ জুটিয়ে নিয়েছিল, তাতে অন্তত নিজের পকেট খরচটা তো চলতো সুজয়ের। দিদিও কোনো একটা ফোরামে পার্ট টাইম কাজ নিয়েছিল, তারা কাজ করে টাকা জোগাড় করবে, তাতে ছোট আর বড় কি। সুজয়ের মা যেমন সংসারে দৈনন্দিন প্রয়োজন সেটা মিটিয়ে চলছে, সুজয়ের দিদি মাঝে মাঝে চেষ্টা করতে লাগলো কিছু করে টাকা জোগাড় দেওয়ার মতো তার মায়ের হাতে, অন্তত তাতে যদি বাড়ির ইলেকট্রিসিটির বিলটা মেটানো যায় সেইভাবে। কিন্তু শেষ ধাক্কাটা এলো সুজয়ের বাবার মৃত্যুর মাস তিনেক পর। সুজয়ের মার অফিসে কিছুদিন যাবৎ বেশ ডামাডোল চলছিল। হঠাৎ করে অফিসটা বন্ধ হয়ে গেল। বিনা নোটিশে সুজয়ের মায়ের চাকরি চলে গেল। অফিস বন্ধ করে দিয়ে মালিক নাকি পালিয়ে গেছে কাউকে কিছু নাই বলে। তার নাকি অনেক লোন হয়ে গিয়েছিল বাজারে। সুজয়ের মায়ের যতটুকু জমানো টাকা ছিল সেই দিয়ে চলতে লাগলো সুজয়দের সংসার। কোন রকমের সংসার চালানো যাকে বলে আর কি। বাইরের থেকে কেউ বুঝতে পারতো না সুজয়দের কি দিন চলছিল। বাড়ির কাজের মাসিকে সুজয়ের মা ছাড়িয়ে দিল। সে যেতে চায়নি, কিন্তু সুজয়ের মা তাকে বোঝালো যে সে এখন কিছুদিন বাড়িতে আছে, তো তাই তাকে আর কাজ করতে আসতে হবে না। সুজয়ের মা আবার কাজে যোগ দিলে তখন না হয় আবার তাকে ডেকে নিবে। খুব বিশ্বাসী ছিল সে, কিন্তু সুজয়দের যে কোনো উপায় ছিল না।
কাজের লোক রাখার মতো ক্ষমতা সুজয়ের এখন আর নেই, তাই বাধ্য হয়ে তাকে বিদায় দিল সুজয়ের মা। সুজয়ের দিদি আর তার মায়ের হাতে যতটুকু পারত করে দিত, বাকিটা সুজয়ের মাকেই সামলাতে হতো। এভাবে আরো 9টা মাস কেটে গেল। কোথা দিয়ে তা সুজয়রা বুঝতেই পারেনি। গত সপ্তাহে হঠাৎ ব্যাংক থেকে একটা লিগাল নোটিশ এসে হাজির। প্রায় 6 মাসের কিস্তির টাকা বাকি পড়েছে, সব মিলিয়ে প্রায় 90,000 টাকা। ব্যাংক থেকে 2 সপ্তাহের সময় দেওয়া হয়েছে সেটা মিটিয়ে দেওয়ার জন্য, নয়তো এই বাড়ি ব্যাংক্রপ্ট করবে। সেরকমটাই নাকি এগ্রিমেন্টে রয়েছে। 90,000 টাকা কোথা থেকে আসবে, কে দেবে তাহলে? পরের দিন সুজয়ের মা দৌড়ালো ব্যাংকে তার মেয়েকে সাথে নিয়ে, অনেক আকুতি মিনতি করে ম্যানেজারের কাছে। শেষে ম্যানেজার হয়তো খানিক দয়াপরতাবশই বলল যে অন্তত 20,000 টাকা এই 2 সপ্তাহের মধ্যে যদি ব্যাংকে দেওয়া যায় তাহলে আবার খানিকটা সময় পাওয়া যাবে, নয়তো আর কিছু ম্যানেজারের করণীয় নেই। সুজয়ের মা ম্যানেজারের কাছে মাথা নেড়ে হ্যাঁ তো বলে এলো, কিন্তু বাড়ি এসে হতাশ হয়ে বসে পড়লো। তারপর যত পরিচয় জন ছিল প্রত্যেকের কাছে জনে জনে ফোন করে টাকা চাইতে লাগলো, কিন্তু প্রত্যেককেই একে একে ফিরিয়ে দিতে লাগলো সুজয়ের মাকে। সুজয়দের প্রতিদিনের সন্ধ্যায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো আর কাকে বলা যায়। একজন একজন করে লিস্ট থেকে বেরিয়ে যেতে লাগলো, কেউ নেই তাদের পাশে দাঁড়াবার। শেষে গত পরশু সুজয়ের মা সুজয় আর তার দিদিকে বলল, এক কাজ কর তোরা, কাল একটু থাক, আমি দাদার কাছ থেকে ঘুরে আসি। আমি ছোট থেকে দাদার কাছেই মানুষ হয়েছি, দাদা ঠিক আমাকে উদ্ধার করবে, দেখিস, কিছু ভাবিস না তোরা। সকালে ট্রেন ধরে যাব আর সন্ধ্যের মধ্যে চলে আসবো। ভোর থাকতে উঠে সুজয়ের মা চলে গিয়েছিল সুজয়ের মামার কাছে। সুজয়রাও নিশ্চিন্তে ছিল। যাক, তাহলে আপাতত তাদের একটা ফাড়া কাটলো। দুপুরবেলা সুজয়ের দিদি একটা সিনেমার ডিভিডি নিয়ে এসেছিল, সেটা চালিয়ে সুজয় আর তার দিদি বসে বসে দেখছিল। কিন্তু রাতে সুজয়ের মা যখন বাড়ি ফিরে ধপ করে সোফায় বসে পড়লো, সুজয়ের মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। সুজয়ের মামা কিছুই দেয়নি। সুজয় তার মায়ের কথা শুনে আর ঠিক থাকতে পারেনি, বাচ্চা ছেলেদের মতো হাও মাও করে কেঁদেছিল। সুজয়ের দিদি তাড়াতাড়ি এগিয়ে এসে সুজয়কে তার বুকে টেনে নিয়েছিল। সুজয় দিদিকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। দিদি সুজয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ভাই কাঁদিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে, আমি তোদের কোনো কষ্ট পেতে দেব না, এবারেও হাতছাড়া হবে না, দেখিস সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি করে? দিদির ঘরে থেকে একটা কিছু মাটিতে পড়ার আওয়াজে নিজের সম্মতিতে ফিরল সুজয়ের। তারপর সুজয় আর দিদি যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। তারপরের দিন সুজয়ের দিদি তাদেরকে না জানিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করতে গেল। সুজয়ের দিদির বয়স 28-এর মতো হবে, দেখতে সেই। সুজয়ের মা আর তার দিদি প্রথম দিন যেদিন ব্যাংকে গিয়েছিল ম্যানেজারের সাথে দেখা করতে, সেদিন সুজয়ের দিদি লক্ষ্য করেছিল যে ব্যাংকের ম্যানেজার তার দিকে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছিল। তাই আজ সুজয়ের দিদি ইচ্ছা করে একাই ব্যাংকে এসেছে। পাতলা সিল্কের শাড়ি পরে এসেছে। তাকে দেখতে যা লাগছিল না, ইস, যে কেউ তার আদর পেতে চাইবে। সুজয়ের দিদি ম্যানেজারের সাথে বেশ হেলিয়ে দুলিয়ে কথা বলছিল, তা দেখে ম্যানেজারের হয়েই গেল। ম্যানেজার আর ঠিক থাকতে পারলো না পেরে সুজয়ের দিদিকে বলল, তুমি যদি আমাকে সময় দাও তাহলে আমি তোমাদের লোনের টাকা পরিশোধ করে দিব। সুজয়ের দিদি আর কোনো কথা না বাড়িয়ে রাজি হয়ে গেল, কারণ সে এটাই করতে এখানে এসেছিল। ম্যানেজারকে তাদের একটা আলাদা রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে ম্যানেজার সুজয়ের দিদিকে নিজের ইচ্ছা মতো খিদা মেটালো। সুজয়ের দিদিও বেশ মজা পেয়েছিল। এরপর থেকে সুজয়ের দিদি মাঝে মাঝে ম্যানেজারের কাছে আসতো। ম্যানেজার তাকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করতো। আর সুজয়ের দিদির যা প্রয়োজন ছিল তা ম্যানেজারের কাছ থেকে নিয়ে যেত। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। হ্যালো বন্ধুরা, আমি রিমি। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে ছাত্র আর ম্যাডামের দারুণ একটি ঘটনা নিয়ে এসেছি। মালয়েশিয়ায় ছিলেন কলেজের সবচেয়ে সুন্দরী ম্যাডাম। তিনি যেদিন প্রথম কলেজে আসেন সেদিন সবার নজর ছিল তার দিকে। অসম্ভব সুন্দরী নার্গিস ম্যাডাম। সেই দিন ম্যাডামের পরনে ছিল সাদা শাড়ি। প্রথম দিন সেই কলেজের এক ছাত্র রনি নতুন এই ম্যাডামকে দেখেই ক্রাশ খেয়ে যায়। অবশ্য প্রথমের দিকে অনেকে না জানলেও এখন প্রায় সবাই জানে তিনি বিবাহিত। প্রথম দিন অফিসে জয়েন করেই বাসায় চলে গিয়েছিলেন। পরের দিন তিনি ক্লাসে চলে এলেন। ম্যাডামকে ভালো করে দেখার জন্য রনি ফার্স্ট বেঞ্চে বসেছিল। ম্যাডাম সবসময় হালকা সিল্ক শাড়ি পরে, তাই এমন কেউ নেই যে তার দিকে তাকাবে না। এমনকি কলেজের টিচার তারা নার্গিস ম্যাডামকে আড়ালে আড়ালে দেখতো। যাই হোক, একদিন রনি ক্লাস ওয়ার্ক তাড়াতাড়ি শেষ করলো, তাই সে এই সুযোগে ম্যাডামকে তার ক্লাস ওয়ার্ক দেখাতে গেল। আরো অনেক স্টুডেন্ট ছিল ওইখানে। ম্যাডাম লেকচারের খাতা দেখছিলেন। রনি ধাক্কাধাক্কি করে কোনো মতে খাতা দিয়ে ম্যাডামের পেছনে দাঁড়ালো। ম্যাডাম একজনের খাতা দেখার জন্য একটু পিছিয়ে ঘুরতেই ওনার পেছনের সাইডটায় রনির হাতের স্পর্শ পেল। এমন স্পর্শ পেয়ে ম্যাডাম তাড়াতাড়ি পিছিয়ে তাকিয়ে দেখলেন, কিন্তু কিছু বললেন না। তারপর অন্যজনের খাতা নিয়ে দেখতে লাগলেন। খাতা দেখা শেষ করে ক্লাস থেকে চলে গেলেন। ঘটনাটি ঘটেছে এমনটা ম্যাডাম রনিকে বুঝতে দিল না। এদিকে রনিও লজ্জায় লাল হয়ে গেল। তার এমন পরিস্থিতিতে কি করবে সে বুঝতে না পেরে মাথা নিচু করে ক্লাস ওয়ার্ক না দেখিয়ে নিজের সিটে গিয়ে বসে পড়ল। রনির মনে কি চলছে আশেপাশে কেউ বুঝলো না।
কলেজ ছুটি হওয়ার পর সোজা নিজের বাড়ি চলে আসলো রনি। ওই দিন বাড়িতে সেই কিছুই ভালো লাগে না রনির, কোনো কিছুতেই মন বসে না। সারাক্ষণ শুধু মাথা ঘুরতে থাকলো নার্গিস ম্যাডাম, আর নিজে নিজে গরম হতে লাগলো। ম্যাডামের কথা মনে করে রাতে নিজেই খেলে শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো রনি। পরদিন কলেজে ম্যাডামের সাথে কয়েকবার চোখাচোখি হলো রনি। ম্যাডাম কখনো কারোর দিকে এতক্ষণ তাকায় না, কিন্তু আজ ভিন্নতা লক্ষ্য করলো রনি। রনি মনে মনে ভাবলো ম্যাডাম হয়তো তাকে খারাপ ভাবছে, কিন্তু ম্যাডামের সাথে ওই ঘটনার পর থেকে তার প্রতি রনির একটা টান বাড়তে লাগলো। রনি ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করতে তার ক্লাসের সবার আগে খাতা দিত, ম্যাডামের কথা মতো কাজ করতে থাকে। একটু সিরিয়াস ভাবে ম্যাডামকে গুরুত্ব দিতে লাগলো রনি। কাজে ম্যাডামের রনিকে অনেক ভালোভাবে চিনে গেল। এদিকে ক্লাসে ম্যাডামের উপর থেকে চোখ সরাতে পারতো না রনি। তার প্রতিটি ভাঁজ লক্ষ্য করতো রনি, আর ভাবতো এরকম একটা মেয়ের জামাই হতে কি করতে হবে। যাই হোক, রনির সিরিয়াসনেস দেখে তার সম্পর্কে একটু খোঁজ খবর নিল ম্যাডাম। ধীরে ধীরে ম্যাডামের ধারণা পরিবর্তন হতে শুরু করলো। ওই দিনের ঘটনাটি রনি অনিচ্ছায় হয়েছে বুঝে গেল ম্যাডাম, কেননা রনির সাথে এসব যায় না। এভাবে চলতে থাকলো কলেজের দিনগুলি। রনির কলেজের একটা নিয়ম ছিল, সেই নিয়ম ছিল একদিন না আসলে 50 টাকা জরিমানা। রনি পরিবারের সাথে বেড়াতে যাওয়ার কারণে 15 দিন কলেজে আসতে পারেনি, তাই জরিমানা মাফ করার জন্য ম্যাডামের কাছে যাবে। সেদিন ম্যাডাম টিচার্স রুমে একা বসেছিল। টিচার্স রুমে ঢুকতেই ম্যাডাম রনিকে বলল, কি হয়েছে? রনি বলল, ম্যাডাম জরিমানা মাফ করতে হবে। ম্যাডাম রনিকে জিজ্ঞেস করলো কত? রনি উত্তর দিল, ম্যাডাম 750 টাকা। ম্যাডাম বললেন, এত হলো কিভাবে? তারপর ম্যাডাম রনির জরিমানা কমিয়ে দিলেন আর বললেন, আর কি করতে হবে? রনি ম্যাডামকে ধন্যবাদ জানালো আর বলল, আর কিছু করতে হবে না ম্যাডাম। ম্যাডাম রনিকে জিজ্ঞেস করলো, কোথায় ছিল এতদিন? রনি উত্তর দিল, একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম ম্যাডাম। রনি ম্যাডামকে বলল, ম্যাডাম আমি তো এতদিন ক্লাসে করিনি, অনেক কিছু মিস করেছি আমি, আপনি কি আমাকে একটু দেখিয়ে দিবেন? ম্যাডাম রনিকে ছুটির পরে দেখা করতে বলো। রনি ঠিক আছে বলে চলে আসছে। রনি বাহিরে যাওয়ার সময় ম্যাডাম তার দিকে তাকিয়ে আছে। যাই হোক, ছুটির পর ম্যাডামের কাছে আবার গেল রনি। প্রায় 15 মিনিট হয়ে গেল, ম্যাডামের কোনো খবর নেই। ধীরে ধীরে কলেজ খালি হয়ে গেল। তাই রনি ভাবলো ম্যাডাম হয়তো চলে গেছে, তাই সে বাসার দিকে রওনা দিল। এমন সময় ম্যাডাম এসে বলল, কোথায় যাও? শুধু এদিক ওদিক, তাই না? বই খাতা কই? রনি ম্যাডামকে বলল, ম্যাডাম কলেজ তো বন্ধ হয়ে গিয়েছে, আগামীকাল দেখিয়ে দিন। এই বলে রনি আসতে যাব, এমন সময় ম্যাডাম রনিকে জিজ্ঞাসা করলো, বাসা কই তোমার? রনি তার বাসার জায়গার নাম বলল। ম্যাডাম রনিকে বলল, চলো আমি তোমাকে ওই জায়গায় নামিয়ে দেবো। এমন প্রস্তাব পেয়ে রনি মনে মনে খুশিতে লাফিয়ে উঠলো। তাই রনি ম্যাডামের সাথে ম্যাডামের গাড়িতে উঠে বসলো। ম্যাডাম আর রনি পাশাপাশি একসাথে বসেছে। ম্যাডামের শরীরের ঘাসাতে রনির শরীরের ভেতরে এক অন্যরকম অনুভূতি হতে লাগলো। রনির বেশ ফুলে গেল, তাই কি করবে ভেবে পেল না রনি। রনি ভাবছে ম্যাডাম যদি দেখে কি বিশ্রী একটা ব্যাপার হবে। রনি তার ওটা একটু আড়াল করার চেষ্টা করলো। রনির ওই অবস্থা দেখে ম্যাডাম মুচকি হাসলেন। ম্যাডাম রনির বাসার কাছে এসে রনিকে নামিয়ে দিলেন আর বললেন, তোমার ফোন নাম্বার দাও। রনি ম্যাডামকে তার ফোন নাম্বার দিয়ে বাসায় চলে আসলো। তারপর ফোনে ম্যাডামের সাথে অনেকক্ষণ কথা হলো রনির। তাদের কোনো সন্তান নেই। ম্যাডাম আর রনি ধীরে ধীরে অনেক ক্লোজ হয়ে গেল। রনি ম্যাডামের সাথে পার্সোনাল কথা বলতে লাগলো। রনি ম্যাডামকে তার অনেক দিনের মনের ইচ্ছার কথা জানালো। ম্যাডাম রনির ইচ্ছার কথা আর বাধা দিলেন না। ম্যাডাম রনিকে একটা প্ল্যান জানালো। কলেজ শেষ হলে সবাই চলে যাওয়ার পর পাশে 9 নম্বর রুম খালি থাকে, আর সেদিন টিচার্স ট্রেনিং আছে, কেউ কলেজে থাকবে না আর ক্লাসও থাকবে না। ম্যাডাম চিঠির কথা বলে কলেজে থাকবে। ম্যাডামের কাছ থেকে এমন কথা শুনে রনির মন তো আনন্দে নেচে উঠলো। তাই প্রথম দিন রনি আরো হ্যান্ডসাম হয়ে ফুরফুরে মনে কলেজে গেল। কলেজ শেষ হলে ম্যাডাম রনিকে ডেকে বললেন, আজকে তাহলে তোমার ইচ্ছা পূরণ হবে। কিছুক্ষণ পর ম্যাডাম রনিকে নিয়ে 9 নম্বর রুমে ঢুকে রনিকে জড়িয়ে ধরলো। ম্যাডামের গন্ধে রনিকে পাগল করে দিল। ম্যাডামের গায়ে যেন আগুন ধরে গেল। আস্তে আস্তে ম্যাডাম আর রনি অন্যরকম হয়ে গেল। ম্যাডাম রনির সঙ্গ দিতে লাগলো। এইভাবে কিছুক্ষণ চলার পর ধীরে ধীরে তারা আসল খেলায় লাগলো। পরম শান্তিতে তারা তাদের খেলা শেষ করলো। ম্যাডাম রনিকে বললেন, ওকে এখন চলো যাই, আগামীকাল এই জায়গায় ছুটির পর আবার আসবো। আর এভাবে ম্যাডাম আর রনির সাথে খেলা চলতে থাকে। ম্যাডাম রনির কাছ থেকে যে সুখ পেয়েছে তা জীবনেও ভুলবে না। আমি রিমি, চেহারা সাধারণত খুব সাদাসিধে, লম্বা চুল আর একটু বুদ্ধিটা খাটো। আমার বরের নাম অয়ন। আমার বরের সাথে আমার প্রথম প্রেম, আর তার সাথেই বিয়েটা হয়। আমার বর একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আমার বরের 2 জন বন্ধু আছে, নাম রিয়ান আর জিসান। ওরাও 2 জন বিবাহিত। আমার বরের আগেই ওদের বিয়ে হয়েছে। এবার আমার বর সম্পর্কে তোমাদের কিছু বলি। রিয়ান, জিসান আর আমার বরের বন্ধুত্ব কলেজ লাইফ থেকে। তাদের বউরাও ছিল আমার ব্যাচের মেয়ে ফ্রেন্ড, তাই সবাইকে আমার বর খুব ভালোভাবে চিনত। আর আসল কথা হলো, আমার বর ছিল ওদের গ্রুপের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, তাই আমার বর সবার ক্রাশ ছিল। আর সেই সুযোগটাই আমার বর খুব বেশি কাজে লাগাতো। তাই আমার বরের বান্ধবীরা বরের আদর থেকে বঞ্চিত হয়নি। প্রায় 6 মাস রিয়ানের বউ আমার বরের গার্লফ্রেন্ড ছিল, আর 2 মাস পর জিসানের বউ ছিল আমার বরের গার্লফ্রেন্ড। যদি রিয়ান আর জিসান তখনও ওদের বিয়ে করেনি,
কিন্তু ওরা সবাই জানতে চাইতো আমার বরের গার্লফ্রেন্ডদের ও কিভাবে ভোগ করতো। যাই হোক, ওদের বিয়ের পর আর কোনোদিনও আমার বর ওদের বউয়ের দিকে ওইভাবে তাকায়নি। কিন্তু আমার বর ঠিকই জানতো ওরা মনে মনে একটু হলেও ওর উপর রেগে আছে। কারণ যতই হোক, ওদের বউয়ের শরীরের কোথায় কি জিনিস আছে, কিরকম আওয়াজ, সবই আমার বরের জানা। আমাদের বিয়ের পর ওরা দুজন অনেকবার আমাকে পটানোর চেষ্টা করেছে, কিন্তু আমি খুবই শক্ত। ওদের কথায় কখনোই আমি গলে যাইনি। আমি কিছুদিন আগে আমার বরের আগের একটা কথা জানতে পারি। এরপর থেকে আমি সন্দেহ করতে থাকি আমার বরকে, আর ওকে চোখে চোখে রাখি। হঠাৎ একদিন অবাক ঘটনা ঘটে। আমার বর তার কোম্পানির একটা রিসার্চের জন্য ওদের 3 জনের শহরের বাইরে একটি গ্রামে যেতে হয়েছিল। এই গ্রামে 3 দিন থাকার কথা ছিল তাদের। স্বভাবতই আমার বর আমাকে বলে গ্রামে চলে গেল। ওদের একটা ছোট্ট বাংলোতে থাকার ব্যবস্থা হলো। আমি তো কিছুক্ষণ বাদে বাদে ফোন করে ওর সাথে কথা বলতাম, কিন্তু আমি বাড়িতে থাকতে পারছিলাম না। আমার ভিতর একটা ভয় কাজ করছিল, যদি অন্য কারোর সাথেও আনন্দে মেতে ওঠে। তাই আমি ওকে কিছু না বলে ওরা যে গ্রামে ছিল সেখানে চলে আসি। সারাদিন কাজ করে বিকালের দিকে ওরা একটু ঘুরতে বের হলো। সন্ধ্যার দিকে বাংলোতে ফিরে এসে ও তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, দেখে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমি এখানে কি করে আসলাম? এখানে আসার কারণ কি? আর এই জায়গার খবরই বা কে দিল আমাকে? এসব প্রশ্ন ওর মনে বাসা বাঁধলো। পরে আমার চোখ মুখ দেখে ও বুঝতে পারলো আমি ওকে সন্দেহ করে এখানে এসেছি। আমি এখানে কেন এসেছি এটা আমার বর আমাকে জিজ্ঞাসা করলো, কিন্তু আমি কোনো কিছুই বললাম না। শুধু বললাম আমিও এখানে থাকবো তোমাদের সাথে। আর এদিকে সমস্যা হলো যে আমি থাকবো কোথায়, কারণ ছোট্ট ঘরে একটা খাট আর ওরা 3 জন ছেলে। ঠিক হলো আমার বর আর আমি খাটের উপরে ঘুমাবো আর ওরা দুজন নিচে ঘুমাবে। তখন আরো একটা সমস্যা দেখা দিল, আর তা হলো আমি তাড়াহুড়ো করতে জামা কাপড় কিছুই আনিনি। তাই আমার বরের একটা জামা আর একটা হাফ প্যান্ট পরলাম। আমাকে প্যান্ট পরে খুবই সুন্দর লাগছিল, বিশেষ করে আমার পরিষ্কার পা দুটো যেন সারা ঘর আলোকিত করে দিয়েছিল। আমার বরের বন্ধুরা তো ওদের চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছিল। মন ভরে ওরা আমাকে দেখতে লাগলো। তার কিছুক্ষণ পর ওরা সবাই বিদেশি পানির বোতল নিয়ে আসলো। 3 জনে ছোট ছোট করে খেতে লাগলো। নেশা তেমন কিছুই হলো না। আমি রিয়ান আর জিসানের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওরা আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ভেতরে অন্যরকম অনুভূতি খেলে গেল। আর মনে মনে ভাবলাম ওরা যদি আমাকে একসাথে ভোগ করতে চায় তখন আমি কি করব? বন্ধুরা তোমরাই বলো, তখন কি আমার ওদের ডাকে সাড়া দেওয়া উচিত? হ্যাঁ, আমি মনে মনে ঠিক করে নিয়েছি ওরা যদি আমাকে নিয়ে আনন্দে মেতে উঠতে চায় তাহলে আমিও ওদের সাথে নিজের ইচ্ছা পূরণ করব। ওরা দুজনে আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে লাগলো। একসময় কথা উঠলো মডার্ন মেয়ে নিয়ে। এখন রিয়ান আমাকে ইঙ্গিত করে বলল, ভাবি তুমি কিন্তু এতদিন শহরে থেকেও মডার্ন মেয়ে হতে পারলে না। আমি বললাম, কেন? আমার কোন দিকটায় মডার্ন ভাব নেই? আমার পা থেকে মাথা অবধি ভালো করে দেখে নিয়ে তারপর বলল, দেখো ভাবি, আজকে যদি তুমি মডার্ন হতে তবে এই জামাটাই শুধু পরতে, নিচে প্যান্ট পরার কোনো দরকার ছিল না। তোমাকে দেখতে আরো বেশি ভালো লাগতো আর তুমি নিজেকে মডার্ন মেয়ে বলতে পারতে। এমনিতেই আমার বর আমাকে কোনো জামা কাপড়ে নিষেধ দেয়নি, তাই আমি একবার আমার বরের দিকে তাকিয়ে তারপর রিয়ানের দিকে তাকিয়ে বললাম, দাঁড়াও আমি এক্ষুনি আসছি বলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। একটু পর ঘরে ঢুকলাম আমি। সত্যি বলতে আমার বড় আমাকে দেখে চিনতে পারছিল না। আমাকে দেখে রিয়ান আর জিসান পুরোই অবাক। ওরা আমার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমি মনে মনে বলছি, তোমাদের দেখাতেই তো আমি এই সাজে তোমাদের সামনে এসেছি, নাও আমাকে মন ভরে দেখে নাও। আমি আমার বরের সাদা জামাটাই পরে এসেছি। জামাটা সাদা হওয়ার কারণে আমি ভিতরে কি পরেছিলাম সেটাও দেখা যাচ্ছিল। রিয়ান আর জিসানকে দেখে মনে হচ্ছিল ওরা আমাকে পুরো গিলে খাবে, এমন অবস্থা। আমি যখন খাটে এসে বসলাম আমার সবকিছু স্পষ্ট দেখতে পেল সবাই, সেটা আমি জানি। আমার এই রূপ দেখে আমার বর নিজেকে ঠিক রাখতে পারছিল না। আমি বুঝলাম আমাকে দেখে আমার বরের যদি এই অবস্থা হয় তাহলে রিয়ান আর জিসানের কি অবস্থা হবে। আমি বললাম, দেখো এবার আমাকে কেমন লাগছে? রিয়ান বলল, ভাবি তোমাকে তো দেখতে মডার্ন আর হেভি লাগছে। জিসান মাথা নেড়ে বলল, হ্যাঁ সেটাই তো লাগছে ভাবি, কিন্তু শুধু পোস্ট আর মডার্ন দেখালে হবে না, এটার বাহিরে বের করে দেখাতে হবে। আমি বললাম, সেটা আবার কি করে? জিসান বলল, এটা খুব সোজা, তুমি একটু ডিজে গানে নাচবে আর আমরা দেখবো, তাহলে আসল মজা হবে। আমি বললাম, ঠিক আছে চলো এখন আমরা ডান্স করব। আমার বর শুধু আমার কাজকর্ম দেখছিল আর মনে মনে ভাবছিল আজকে আমার বউকে ওরা শেষ করেই ছাড়বে। ডান্স করতে উঠবো, ঠিক এমন সময় কারেন্ট অফ হয়ে গেল। পুরো ঘর একদম অন্ধকার। আমরা 4 জন খাটে আর লাইট অফ। লাইট কোথায় আমরা কেউ জানি না। জিসান বলল যে যেখানে বসে আছো সবাই চুপচাপ থাকো। হঠাৎ অন্ধকারে কেউ আমার ওই দিকটায় হাত দিল আর হাত দিয়ে ধলাই মলাই করছিল। আমি ভাবলাম আমার বর হয়তো অন্ধকারে আমার কাছে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখি একজন কিস করা আরম্ভ করে দিয়েছে। আমি তো পুরোই অবাক, কেন দুজনের স্পর্শই আলাদা। তারপর আমি বাধা দিলাম না, কারণ আমার বেশ ভালোই লাগছিল। একজন আমাকে জড়িয়ে ধরে আদর করা শুরু করে দিল আর অন্যজনও ওইগুলো ধলাই মলাই করে যাচ্ছিল।
আমি আরো উত্তেজিত হয়ে গেলাম, জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এভাবে দুজন আমাকে আদর করতে লাগলো। আমি এর আগে কখনোই এমনটা পাইনি। আমি ভেসে যাচ্ছিলাম আনন্দের সাগরে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ করে কারেন্ট চলে আসলো, আর যা দেখলাম তাতে আমি পুরো অবাক। দেখি আমার বর খাটের একপাশে চুপচাপ বসে আছে। রিয়ান আর জিসান তখনও আমাকে আদর দিয়ে যাচ্ছে। আমার বরের দিকে তাকিয়ে দেখি আমার বরের মুখ একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু মুখে কিছু বলল না, কারণ ও ওদের বউদের সাথে এমনটা করেছে। তারপর রিয়ান আর জিসানের খেলা শেষ করলো। আর যাই বলো বন্ধুরা, আমি কিন্তু বেশ মজা পেয়েছি। আমার বর তখন ওর বন্ধুদের বলল, তোরা তাহলে প্রতিশোধ নিয়েছিস? তোদের বউদের সাথে আমি খেলেছি বলে তোরা দুজন মিলে আমার বউয়ের সাথে খেলা শেষ করে দিলি?